নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন ধরো যদি তোমাদের স্কুল চলতো, তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে, যে যে বিষয়গুলো পড়তে, সেগুলোই তো তোমাদের এখানে পড়াবেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই মতো নবম এবং দ্বাদশ শ্রেণীর আজকের বিষয় ইংরেজি। মাস্টার মশাইরা নবম শ্রেণীতে পড়াবেন অল সামার ইন আ ডে, এবং পড়ানো হবে দ্বাদশ শ্রেণীর বিষয় অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি। যারা পড়াবেন, যে স্যাররা তোমাদের আজকে ক্লাস করাবেন, একটু শুরুতেই তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বরিশা আসর বিদ্যাপীঠের শিক্ষক বেদান্ত সেনগুপ্ত। নমস্কার। রয়েছেন আমাদের সঙ্গে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার শিক্ষক হিমাদ্রি ভট্টাচার্য। নমস্কার। এছাড়াও আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে সরাসরি রয়েছেন শ্রীকৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষক শ্যামল মণ্ডল। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি তোমাদের। এই আলোচনা যখন চলবে, তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন, যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব এখানে প্রশ্ন করতে পারো, তার উত্তর স্যাররা দেবেন। তোমরা ফোন করবে যে নাম্বারে, নিচে নাম্বার যাচ্ছে, তবু তোমাদের সুবিধার জন্য একবার মুখে বলে দিই। ফোন করবে 033246055572 এবং 5573 এই নাম্বারে। বেশ, আমি একেবারে শুরুতে আলোচনাতে চলে আসি। শুরুতে বেদান্ত স্যারের কাছে আসতে চাইছি। আমাদের প্রথম যেটা আজকে নবম শ্রেণীর বিষয় অল সামার ইন এ ডে। আমি বলছি, ধরুন স্যার, এখন যেরকম আমরা করোনার জন্য অভূতপূর্ব সংকটের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা সবাই লকডাউন, গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছি, বলা ভালো, থাকতে বাধ্য হচ্ছি এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য। এবং পাশাপাশি এটাও সত্যি, আমরা হাপিত্তেশ করে অপেক্ষা করছি, চাতক পাখির মতন চেয়ে আছি কখন এই করোনা নির্মূল হবে, বিদায় নেবে, লকডাউন উঠবে, আবার আমাদের সেই চেনা ছন্দ, চেনা ব্যস্ততার মধ্যে আমরা ফিরতে পারবো। গল্পটা যখন পড়ছিলাম স্যার, আমারও মনে হচ্ছিল ওই সেই ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা, তারাও তো অপেক্ষা করছে, তারাও তো কার্যত লকডাউন হয়ে রয়েছে, অপেক্ষা করছে সেই সময়ের জন্য কখন সূর্যের একটা ঝলক তারা দেখতে পাবে। ঠিক তাই নয় কি স্যার? ঠিক, একবারই ঠিক কথা বলেছেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই যে লকডাউনের যে পরিস্থিতি, এই যে কোয়ারেন্টাইন, আমরা ভার্চুয়ালি আমরা কোয়ারেন্টাইন, এখন আমরা বাড়িতেই রয়েছি, কিছু করতে পারছি না, কোনো স্বাধীনতা নেই, বেরোনো যাবে না। এই পরিস্থিতিতে বিশেষ করে আমি ভাবি এই 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য, তারা বলতে গেলে তাদের কোনো স্বাধীনতা নেই, তারা কিছু করতে পারছে না, তারা খেলাধুলো করতে পারছে না। এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে এইটা হচ্ছে ভীষণই মানে রেলিভেন্ট একটা টেক্সট, যে টেক্সটটা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে যতক্ষণ না মানে সূর্য উঠছে ততক্ষণ রাত তারা কিন্তু কোয়ারেন্টাইন্ড বলতে গেলে। তাদের কিন্তু কোনো স্বাধীনতা নেই, তারা বেরোতে পারবে না। মানে ইট ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ রেইন, আমি বলবো, দ্য ভাইরাস, দ্য করোনা ভাইরাস যেটা এখানে বলা হচ্ছে, তাই তো? ইট ইজ অ্যাজ ডেঞ্জারাস দ্য রেইন। তো সেইটাই আমরা এখানে পাচ্ছি, যে এখানে বলতে গেলে আমরা যেরকম এরপর যেটা দেখব, যে সায়েন্স ফিকশনের ব্যাপারটা আমি কিছুটা এখানে আনতে চাইছি। যে আমাদের আজকে যে পিসটা আমরা পড়ছি অল সামার ইন আ ডে, মানে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের সামারটা ওভার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি যে থ্রু আউট ফর 7 লং ইয়ার্স, ইট হ্যাজ বিন রেনিং অন দ্য প্ল্যানেট ভিনাস। যে কারণে কি হচ্ছে, যে তারা কিন্তু বলতে গেলে খুব ডিসগাস্টেড, তাদের মধ্যে একটা অন্যরকম একটা মানে একটা ডেসপেয়ার এসে গেছে, যে কিভাবে আমরা এখান থেকে বেরোতে পারবো, মানে হোয়াট ইজ দ্য ওয়ে আউট। সেখানে দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য সান টু রাইজ, so that they can enjoy the sun, they can enjoy the light, they can enjoy the heat of the sun. একেবারে আপনি সায়েন্স ফিকশনের কথা বলছেন, আমি এইখানে একবার স্যার আপনার কাছে অনুরোধ করব, যদি পড়ুয়াদের জন্য সায়েন্স ফিকশন বিষয়টা এবং সেটা গল্পের মধ্যে বা ইংরেজি সাহিত্যের মধ্যে আমরা কিভাবে কখন দেখতে পাই, এটা যদি একটু এলাবোরেট করেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে H.G. ওয়েলসের আমরা লেখার মধ্যে পাই সায়েন্স ফিকশনটা, এবং এই চাঁদ এবং মঙ্গল গ্রহ নিয়ে এটা কিন্তু যথেষ্ট লেখাও হয়েছে এই ব্যাপার নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সায়েন্স ফিকশন, যেটাকে আমরা বলি কল্পবিজ্ঞান। মানে এখানে যেটা আমরা দেখব, যে রে ব্র্যাডবেরি, মানে তিনি মানে খুব মানে ডেফটলি আর কি ম্যানিপুলেট করেছেন দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনারি, দ্য ফ্যাকচুয়াল অ্যান্ড দ্য ইমাজিনারি, এই ব্যাপারটা। কেন দেখুন, আমরা জানি যে ভিনাস হচ্ছে এমনই একটা প্ল্যানেট, ইট ইজ ভেরি ক্লোজ টু দ্য সান, নেক্সট অনলি টু মার্কারি, তাই তো? সেখানে আমরা জানি যে ইট ইজ ভেরি হট। আমি একটু স্যার ইন্টারাপ্ট করছি, এটা আমার কথা আলোচনা করতে করতে মনে হলো, ভেরি ক্লোজ টু দ্য সান ভিনাস, কিন্তু সেই ভিনাসে সানের দেখা পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে একটা পরিচিত ব্যাপার, যেটা সানের ক্ষেত্রে দেখি, যে আমরা জানি যে ভিনাস হচ্ছে ইট ইজ আ হট প্ল্যানেট, তাই তো? এটা সায়েন্স বলছে, কিন্তু এখানে কি হচ্ছে, ইট ইজ আ ডিপার্চার ফ্রম কনভেনশন, ডিপার্চার ফ্রম সায়েন্স। আচ্ছা, এখানে উনি বলছেন যে সামথিং জাস্ট দ্য রিভার্স, ডায়ামেট্রিক্যালি অপোজিট। যেখানে উনি বলছেন যে ওখানে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, ফর 7 long years it has been raining, and they are eagerly waiting for the sun to rise.
সত্যি তাই, মানে এখানে 7 দিন টানা বৃষ্টি হলে কি রকম পরিস্থিতি হয়, সেখানে 7 ইয়ার্স, মানে 7 long years। ভাবতেও কি রকম একটু অস্বাভাবিক আর লাগে। সেটাও কি হচ্ছে 1 ঘন্টার জন্য, অনলি ফর 1 hour, সূর্যের দেখা মানে পাওয়া এন্ড যায়। দ্যাট ইজ সামার সিজন ফর देम, দ্যাট ইজ অনলি 1 hour। একেবারে। বেশ, আমি এবারে সরাসরি স্যার প্রশ্নে চলে আসি। প্রচুর প্রশ্ন এসেছে, আমি তার মধ্যে বাছাই কিছু প্রশ্ন, তার উত্তর আমরা এখানে স্যারদের থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন সবুজ সাঁতরা পাঠিয়েছে নাকতলা হাই স্কুল কলকাতা থেকে। আমি তার প্রশ্নটা দেখতে পাচ্ছি টেলিভিশন স্ক্রিনে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি অল সামার ইন আ ডে? হিমাদ্রি স্যার। Good morning to all my dear students and my colleagues and fellow teachers. বেদান্ত এক্ষুনি যেটা বললো তার সঙ্গে যেটা অ্যাড করার, মানে অল সামার ইন আ ডে, নামটা অল সামার ইন আ ডে, কিন্তু বলা উচিত অল সামার ইন অ্যান আওয়ার, কারণ 1 ঘন্টার মধ্যেই পুরো ঘটনাটা ঘটছে। এবং এখানে একটা অদ্ভুতভাবে একটা জ্যাক্সটাপোজিশন আছে বিটুইন দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনারি। আচ্ছা আচ্ছা, এছাড়া কি দ্য উই ফাইন্ড ইন দ্য স্টোরি দ্য রিয়াকশন অফ দ্য চিলড্রেন, how do they react to the different nuances of life. Simultaneously, there is a graphic modulation from despair. Primarily, when the story begins, we find them in a state of despair. They are expecting that the sun will come out soon. And on the previous day, they have written something on the sun, how would it look like, and almost like these things. Now, gradually, when the actual hour approaches, they have come to realize that they should make the most of it, as a result of which they are almost mad. Primarily, they were astonished and surprised, and then they are almost mad to make the most use of it, ঠিক। to make the most use of that particular hour. As a result of which, there is a graph from despair to happiness, and then again to despair. Right. This is a peculiar model, I should say, because in science fiction it's generally found that there is a note of optimism, but here in this excerpt we find that that note of optimism is dissipated by again a note of despair. একদম, মানে আপনি বলছেন ডেসপেয়ার থেকে হোপ, থেকে ডেসপেয়ার, মানে পেসিমিজম, অপটিমিজম, আবার পেসিমিজম। একদম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। Graphical representation. একেবারে। বেশ, আমি পরের প্রশ্নে চলে আসি। আমি সরাসরি শ্যামল স্যারের কাছে পরের প্রশ্ন নিয়ে যেতে চাইবো। তার আগে প্রশ্নটা দেখাতে চাইবো। স্নিগ্ধা রায় প্রশ্ন পাঠিয়েছে সুভাষিনী বালিকা বিদ্যালয় কলকাতা থেকে। তার প্রশ্ন, why did the children put their hands on their ears? Why did the children put their hands on the ears? শ্যামল স্যার। Congratulations my students. হ্যাঁ, তোমরা টেক্সটে দেখেছো যে the children are very keenly eager for the appearance of the sun in their world. During the course of the appearance of the sun, all the other sounds which the children used to hear in their normal life stopped. All sounds, সব শব্দগুলো যে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সব শব্দগুলো বন্ধ। there were no sound of rain falling, typhoon, cyclone or other natural turbulence. So there was a deep silence in all over the Venus. All over Venus, the students are in confusion whether their ears are in right condition or not. They felt that their ears were filled with something else. তো তারা ভাবছে যে সমস্ত সাউন্ডগুলো হঠাৎ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর একটা সাইলেন্স প্রিভেল করছে গোটা আশপাশে, গোটা ভেনাসে। তাহলে কানটা ঠিক আছে তো? যেন কিছুতে যেন আবদ্ধ হয়ে গেল কানটা। তো বোঝানো বন্ধ হয়ে গেছে। তো to check up their
power of hearing, they put their hands in their ears. যে কানটা ঠিকঠাক আছে তো, আচ্ছা সেই কনফিউশন থেকে তারা কানে হাত দিয়ে দেখতে চাইছে যে তাদের পাওয়ার অফ ভিশনটা ঠিক আছে কিনা, এই জন্যই তারা কানে হাত দিয়েছিল। বেশ, আমি এবার পরের প্রশ্নে চলে আসি। ঋষভ রায়চৌধুরী পরের প্রশ্ন পাঠিয়েছে বসিরহাট টাউন হাই স্কুল, উত্তর 24 পরগনা থেকে। তার প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ফিলিং আনহ্যাপি ওয়েন ইট স্টার্টেড টু রেইন এগেইন? হিমাদ্রি স্যার। উত্তরটা পুরোপুরি ইনফরমেটিভ, one can get it from the text directly, that they have to remain in a I should say in a quarantined condition, so to speak, for yet another 7 long years before they can enjoy for an hour, and that's why they were feeling really very unhappy. আচ্ছা বেশ, আমি এবারে পরের প্রশ্নে চলে আসি। আকাশ ভর পরের প্রশ্ন পাঠিয়েছে গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, হুগলি থেকে। তার প্রশ্ন, ডিসক্রাইব দ্য সাইলেন্স দ্যাট প্রিভেইলড আফটার দ্য সান স্টপড শাইনিং। ডিসক্রাইব দ্য সাইলেন্স দ্যাট প্রিভেইলড আফটার দ্য সান স্টপড শাইনিং। আমি বেদান্ত স্যারের কাছে উত্তর নেব শুধু এটা বলে যে নীরবতা বা নিস্তব্ধতা মানে কতটা গভীর, মানে সেটা বোধহয় এই লেখায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কানে হাত দিয়ে বুঝতে হচ্ছে যে কোনো পার্থক্য কি হচ্ছে, খোলা কানে যা শুনছি কানে হাত দিয়ে কি তাই শুনছি? Absolute silence আর কি। অ্যাবসলিউট সাইলেন্স। স্যার প্লিজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটা আমি যেটা বলবো, দিস ইজ আ ডিফেক্টিভ কোয়েশ্চেন। কেননা এখানে যেটা বলছে দ্য অ্যাজ ইফ হারিকেন হ্যাজ লস্ট ইটস সাউন্ড। কেননা ব্যাপারটা হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইট ওয়াজ রেনিং there was sound, but now when the sun has risen there is no question of any sound. ঠিক আছে, সেখানে এখানে যেটা বলছে সাইলেন্সের ব্যাপারটা বলছে আফটার দ্য সান স্টপ শাইনিং, হাউ ক্যান ইট বি সো? ইট ইজ ডিফেক্টিভ, দ্য কোয়েশ্চেন ইজ ডিফেক্টিভ। কিন্তু তারপরে আমি যেটা বলবো আপনাকে, যে বোর্ড ওয়ার্কটা এটা যেটা করেছি সেটা আচ্ছা। আমি ওটা একটু ডিল করতে চাই। একেবারে হ্যাঁ, বোর্ডও দেখতে পাচ্ছি হ্যাঁ, আপনি বোর্ডের লিখেছেন। ব্যাপারটা সেটা কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি হাইলাইট করব, যেটা দ্যাট উড এনেবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। যেটা ফার্স্ট ফেজ যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, আই মিন চিলড্রেন ওয়েট ফর দ্য রেইন টু স্টপ, দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য রেইন টু স্টপ। ঠিক আছে। আর নাম্বার 2 যেটা হচ্ছে দ্য ব্রাইট সান কামস আউট অ্যান্ড দ্যাট ইজ আ রে অফ হোপ, আ সিলভার লাইনিং। And the next phase যেটা আমরা চলে যাব, point number 3, rain returns with thunder and lightning. মানে once again the rain returns, মানে এটা আমরা বুঝতেই পাচ্ছি যে কিরকম একটা মানে প্রতিক্রিয়া হতে পারে on the children, যে মানে সবে আশার প্রদীপটা জ্বলেছিল, আবার দপ করে নেবে আবার জাস্ট ফর 1 hour, সেটাই হচ্ছে একটা চিন্তার বিষয়। আর ফোর্থ পয়েন্টে যেটা বলছে, চিলড্রেন প্লে হ্যাপিলি ফর 1 hour, only 1 hour, they have only 1 hour to enjoy the summer season, that is the summer season, এবং only 1 hour সেটাই বলছে এখানে। আর তারপরে পয়েন্ট নাম্বার 5 যেটা থার্ড ফেজ, চিলড্রেন বিকাম স্যাড, দে বিকাম ডেসপন্ডেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খুব স্বাভাবিক, বাচ্চারা তারা আলো ভালোবাসে, আর বিশেষ করে এটা ইংলিশ কন্ডিশনসে লেখা, যেখানে কি হচ্ছে যে সামারটা হচ্ছে ইট ইজ আ সিজন অফ জয় অ্যান্ড মেরিমেন্ট। একেবারে সেখানে যদি এরকম মেঘলা থাকে, হ্যাঁ, বিশেষ করে আমাদের রে ব্র্যাডবেরি যেটা বলেছেন, উনি একজন ইংলিশম্যান, তাই তো স্বাভাবিকভাবে ওনার যেটা হি ইজ নট ইউজ টু সাচ কন্ডিশনস, এবং 1 hour সামার মানে হচ্ছে ইট ইজ টু লিটল। যদিও আমরা জানি যে ইংল্যান্ডের সামার খুব লিমিটেড, কিন্তু নট অ্যাজ লিমিটেড অ্যাজ 1 hour। ঠিক আছে, এইটুকু বলতে। আচ্ছা বেশ, একজন প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, তার প্রশ্নটা স্যার নিয়ে নিই, তারপরে আমরা আবার আলোচনার মধ্যে আসবো। রাইমা পাল, নবম শ্রেণীর ছাত্রী, প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। হ্যাঁ রাইমা, বলো তোমার প্রশ্ন। হ্যালো, আমার রাইমা পাল বলছি। হ্যাঁ বলো। আমার কোশ্চেন হলো, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু হিয়ারিং দ্য ওয়েল অফ দ্য গার্ল? আচ্ছা, বোঝা গেছে স্যার প্রশ্ন, তুমি শুনতে থাকো স্যার। আচ্ছা, primarily they all stopped running and they also wanted to find out the cause of the wailing, and immediately they could feel that rain clouds are there and it's going to rain. Naturally they could feel a sense of despair again. That means from a state of happiness to a state of melancholy or sadness or other morbidity, and they could come to realize that again they are going to be quarantined for yet another 7 long years.
স্যার আমরা যখন এই আলোচনা করছি না মানে ওই যে একটা দিনের মধ্যে গোটা সামারটাকে তারা পেতে চাইছে, স্যার তো বলছেন দিনও একটা নয়, দিন, এক একটা ঘন্টা, আওয়ারের হ্যাঁ, জন্য। এক ঘন্টা। আমি বলছি মানে এই আলোচনা করতে করতে আমার হঠাৎ টেনিসনের সেই লাইনটা মনে পড়ে গেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, মানে যতটুকু পাচ্ছি আমি বাঁচার রসদ আমি ভরপুর। ততটুকুর মধ্যে নিংড়ে নিতে চাইছি। ভরপুর সেটাকে। মানে মানে জীবন মানে প্রতিটা মুহূর্ত বাঁচা নয়, একটা মুহূর্তে পুরো জীবনকে বাঁচা। Right. স্যার যদি আপনি একটু ব্যাখ্যা করেন। টেনিসনের যেটা বিখ্যাত যেটা পোয়েম ইউলিসিস, তাতে ইউলিসিস। এই লাইনটা ঠিক আসছে। ঠিক ঠিক ঠিক। তো সেখানে উনি বলছেন যে যে জীবনটা কিন্তু খুব সংক্ষিপ্ত, হ্যাঁ, ব্রেভিটি অফ হিউম্যান লাইফ। সেখানে আমরা দেখব যে আমাদের উচিত হচ্ছে ভরপুর কাজে লাগানো, অ্যান্ড উই শুড নট ওয়েস্ট ইট। সেখানে এখানেও ঠিক তাই, যে একটা ঘন্টা যেখানে পাচ্ছে সেখানে দে ওয়ান্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট। ঠিক। এই হচ্ছে ব্যাপার। মানে স্যার এই টাইটেলটার মধ্যেই তার সার্থকতা এখানে, যে একটা দিনের মধ্যে আমি পুরো সামারটাকে পুরো সামারটাকে পুরো enjoy সামারটা করতে এনজয় করতে হবে। যদি একটু এলাবোরেট করেন। যে একটা ঘন্টার মধ্যে আমি পুরোটাকে এনজয় করব অ্যান্ড টু মেক দ্য মোস্ট অফ ইট, যে আমি কোনোভাবেই যে এভরি টিটবিটটাও আমি ছাড়বো না। আই লাইক টু এনজয়, যেটা এক্ষুনি বলা হলো যে আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই আইডিয়াটাই কিন্তু বারে বারে আসছে, যে টু মেক দ্য মোস্ট ইউজ অফ দ্য পারফেক্ট টাইম। অবশ্যই খুবই রেলিভেন্ট এটা। খুবই খুবই রেলিভেন্ট। বেশ, আমি আমাদের তো, প্রচুর প্রশ্ন স্যার এসেছে, তার মধ্যে বাছাই কিছু প্রশ্ন নেওয়ার এই সীমিত সময়ের মধ্যে আমাদের সুযোগ থাকে। আরো একজন পড়ুয়া তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, তার প্রশ্নটা একবার নিয়ে নিই। অর্ক বিশ্বাস রয়েছে ফোন লাইনে। অর্ক, বলো তোমার প্রশ্ন। How does Margot react to the children locking her in the closet? Why does she react this way? How does this story deal with the theme of bullying? আচ্ছা, Theme of? থিম অফ বুলিং। বলি স্যার কে উত্তর দেবেন? একটা প্রশ্ন ছিল যে হোয়াই ডিড মার্গাট, তার সঙ্গে সেই রকম আরেকটা প্রশ্ন আমাদের এখানেও এসেছিল, হোয়াই ডিড মার্গাট থিঙ্ক সান টু বি ফ্লাওয়ার, আ ফ্লাওয়ার। সম্ভবত এর সঙ্গে সম্পর্কযুক্ত প্রশ্ন। একই রকম। ফোনে কি এখনো রয়েছে? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি আরেকবার রিপিট করো তোমার প্রশ্ন। আর একটা লাস্টটা, হ্যাঁ, তুমি যে প্রশ্নটা রাখলে অর্ক, তুমি যদি আরেকবার বলো। how does Margot react to the children locking her in the closet? ওকে। Why does she react this way? How does this story deal with the theme of bullying? বুলিং ব্যাপারটা আসলে কথা, বুলিংটা কিভাবে এখানে রিলেটেড আমি বুঝতে পারছি না। তো অ্যাকচুয়ালি যেটা মার্গারেটের একটা উক্তি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আই থিঙ্ক দ্য সান ইজ লাইক এ ফ্লাওয়ার, যেটা উনি বলছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা তো সেরকম প্রশ্ন রিজেম্বলেন্স, এসেছে। সেটা রিজেম্বলেন্স, বিকজ দ্য সান রিজেম্বলস আ ফ্লাওয়ার। অ্যাকচুয়ালি এক ঘন্টার মধ্যে একটা সানকে বোঝা মুশকিল। যেন সানের যেটা চারিপাশে যে করোনাটা যেটা থাকে, যে রেডিয়েন্সটা থাকে, সেটাকে হয়তো আমরা বলতে পারি ইট মে বি কম্পেয়ার্ড উইথ পেটালস ইত্যাদি। কিন্তু এখানে বুলিংয়ের ব্যাপারটা কিন্তু আমার একটু ইয়ে লাগছে, যে সেটা আমার মনে হয় না খুব একটা রেলিভেন্ট প্রশ্ন এখানে। আচ্ছা, বেশ, আমি আরেকটা প্রশ্ন স্যার, আরও প্রশ্ন এসেছে, আমি তার উত্তর এক এক করে আপনাদের থেকে নেবার চেষ্টা করব। একজন প্রশ্ন পাঠিয়েছে, হাউ ডিড দ্য চিলড্রেন এক্সপ্রেস দেয়ার জয় অ্যাট দ্য সাইট অফ দ্য সান? স্যার আচ্ছা, এটার একটু আগে সান লাইক এ ফ্লাওয়ার, লাইক এ ফ্লাওয়ার। এবার এই সোলার এক্সপোজারটার ফলে কি হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে, এটাও পুরোপুরি ইনফরমেটিভ, কিন্তু পয়েন্টসগুলোকে একটু গুছিয়ে লিখতে হবে। প্রথম হচ্ছে দে লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, প্রথম পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে দে র্যান অ্যামাং দ্য ট্রিজ। থার্ড পয়েন্ট হচ্ছে দে স্লিপড অ্যান্ড ফেল। ফোর্থ পয়েন্ট হচ্ছে দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। এই চারটে পয়েন্টের উপরে কিন্তু আনসারটা দাঁড়িয়ে আছে। এটা যদি পরপর কেউ সেমিকোলন দিয়ে লিখে যায়, অ্যান্ড ইট উইল মেক দ্য কমপ্লিট আনসার। আনসার, কমপ্লিট আনসার হয়ে যাবে। আচ্ছা, বেশ, যেমনটা বলছিলাম প্রশ্ন স্যার অনেকগুলোই আছে। আমি আরেকটা প্রশ্ন আপনার থেকে একটু, এটা বোধহয় একটু ডেসক্রিপটিভ প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য জাঙ্গল। আচ্ছা আচ্ছা, স্যার দেখুন কয়েকটা পয়েন্ট আকারে এটা কিন্তু তোমাদের দেখতে হবে। প্রথম কথা হচ্ছে দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। 7 বছর ধরে যদি রেনিং হয়, কন্টিনিউয়াস রেনিং, সেক্ষেত্রে কি হচ্ছে যে সেখানে জল জমে যাবে, ওয়াটার লগিং হবে, এবং সেখানে একটা পচনও ধরবে। হ্যাঁ, সেখানে কিন্তু গাছ কিন্তু নর্মাল গ্রোথ হবে না, মানে ডিউ টু এক্সেসিভ রেন। আর দ্বিতীয় পয়েন্টটা যেটা হচ্ছে, ইট হ্যাড দেয়ারফোর পুট অন দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। এবং যে কারণে কি হচ্ছে, যেটা নর্মাল গ্রিন কালার, যেটা আমরা জানি যে বিকজ অফ
যেটা আমরা জানি ক্লোরোফিলের কারণে যেটা হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক মানে হচ্ছে একটা ব্ল্যাক সামথিং গ্রে কালার, যেটা কি হচ্ছে বিকজ অফ ল্যাক অফ এক্সপোজার টু দ্য সান ফর ইয়ার্স টুগেদার, মানে অ্যাটলিস্ট 7 ইয়ার্স, ফর 7 ইয়ার্স, ফর 7 ইয়ার্স। ফর 7 ইয়ার্স। এবং স্যার আমি দেখছিলাম এই লেখা পড়তে পড়তে কিছু কিছু জায়গায় এত সুন্দর শব্দের ব্যবহার রয়েছে। একটা জায়গায় লেখা আছে দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট। বার্নড উইথ সানলাইট মানে হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ রিভারবারেটিং। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে লাইটটা যেন একটা চারিদিকে যেন রেডিয়েট করছে যেন। হ্যাঁ, আর এটা কেন মনে হচ্ছে যে বিকজ মানে ইট ইজ আ কন্ট্রাস্টিং অ্যাসপেক্ট। 7 বছর ধরে যদি মানে রেনি সিজনটা চলে, রেনি সিজনে আমি বলবো প্রলংড রেনি সিজন, সেখানে মানে 1 আওয়ার যদি সানলাইট দেখা যায় মানে দ্যাট ইজ টু মাচ, দ্যাট ইজ টু মাচ। সেখানে কিছুটা হাইপারবলি ইউজ করা হয়। এই যে বার্ন উইথ সানলাইট, এটা একটা হাইপারবলি, এক্সাজারেশন। স্যার যেটা বলছিলেন বেদান্ত স্যার, আমি আপনার থেকে একটু সাপ্লিমেন্ট করার জন্য রিকোয়েস্ট করব, মানে ফিগার অফ স্পিচ এখানে ভালো মতন ব্যবহার করা হয়েছে। ভালো মতো ব্যবহার হয়েছে, কারণ সায়েন্স ফিকশন মানেই তার মধ্যে কিন্তু প্রচুর ফিগার অফ স্পিচ থাকবে, এবং এখানে কিন্তু এই ফিগার অফ স্পিচগুলো দিয়ে বারে বারে ওই ইলুমিনেন্স বা রেডিয়েন্স অফ দ্য সানলাইট এটা দেখা যাচ্ছে। মানে ওই যে 1 ঘন্টা ওরা এনজয় করছে, দ্যাট দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু মেক দ্য মোস্ট ইউজ অফ ইট, অ্যান্ড নট অনলি দ্যাট, they would like to enjoy the warmth of the sun. They not merely want to look at the sun, they want to enjoy the warmth of the sun along with their own activities. We can find here easily that so many activities of the children. They are running, they are laughing, they are jostling, yet they are feeling a sense of apprehensive morbidity that probably it will last not long. আমি বলছি স্যার এটা কোথাও না কোথাও যেন মনে হচ্ছে তার ক্যাপটিভিটি থেকে তারা রিলিজড হচ্ছে। আমি শুধু যেটা লাইনটা বললাম, পরের লাইনটা আমি শুধু একটু উল্লেখ করতে চাইবো স্যার, যেখানে বলা হচ্ছে দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। মানে দীর্ঘদিন তারা যেন বন্দী ছিল, ক্যাপটিভিটি ছিল, সেখান থেকে একটা স্পেল যেন একটা মন্ত্রমুগ্ধ অবস্থা, এক্স্যাক্টলি সেখান থেকে যেন মুক্তি পাওয়া, অবশ্যই ক্যাপটিভিটি থেকে মুক্তি পাওয়া, কেন তারা তো রীতিমতো আন্ডারগ্রাউন্ড ছিল, ইন দ্য টানেলস। সেখানে সানরাইজটা এতদিন বাদে দেখেছে, এবং জাস্ট ফর 1 আওয়ার, যেটা আমরা আগেও আলোচনা করেছি, দে ওয়ান্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট। তো সেই জন্য স্বাভাবিকভাবে আনন্দটা থাকাটা খুব স্বাভাবিক তাদের মধ্যে। আমি দুজনের কাছেই মন্তব্য চাইবো স্যার, এই শুধুমাত্র নবম শ্রেণীর পড়ুয়ারা যে এই গল্পটা পড়ে রিলেট করতে পারবে তাই না, যারা আমরা এই পরিস্থিতির মধ্যে যারা রয়েছে তারা প্রত্যেকে বোধহয় গল্পের এবং তার আমরা পরিষ্কার রিলেট করতে পারছি এরকম পরিস্থিতির মধ্যে তারা ছিল এবং তারা কি চাইছে। প্রত্যেকে আমরা কোয়ারেন্টাইনড অবস্থা, একেবারে কোয়ারেন্টাইন এবং আমরা লকডাউন হয়ে রয়েছে, একবার লকডাউন। হ্যাঁ, একদম। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন স্যার একটু হিমাদ্রি স্যারের কাছে উত্তর নিয়ে নিই। প্রশ্ন হচ্ছে, হাউ ডিড দে এসকেপ ফ্রম দ্য কেভস? দে এসকেপ ফ্রম দ্য কেভস, এটাও ইনফরমেটিভ প্রশ্নই। এই প্রশ্নগুলো মানে ওই এসএকিউ যেটাকে বলা হয় শর্ট আনসার টাইপ কোশ্চেন, এগুলো সবই 1 নম্বরের। আচ্ছা, এবার এই দে এসকেপ ফ্রম দ্য কেভস হাউ? বাই মেকিং ইট কোয়াইট ক্লিয়ার টু দেম দ্যাট দে উড লাইক টু এনজয় দ্য গিভেন মোমেন্ট। আচ্ছা, এইটাই মানে ওরা ওই এসকেপ করছে। কেভ মানে কি? টানেল। ওই টানেল থেকে ওরা এসকেপ করছে টু এনজয় দ্য গিভেন আওয়ার, enjoy the sun, enjoy the sun, the warmth of the sun, the heat of the sun, the light of the sun. এটাই। আচ্ছা, আমরা একেবারে স্যার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনার কাছে রিকোয়েস্ট, যদি অ্যাসাইনমেন্টটা অবশ্যই আমি তাহলে ডিকটেট করে দিই। তাহলে তোমরা ছাত্রছাত্রীরা তোমরা এই কোয়েশ্চেনগুলো নোট করো, ইজ ফর ইউ। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড দি অথর ডেসক্রাইব দ্য সাইলেন্স when the rain stopped after 7 years? How did the author describe the silence when the rain stopped after 7 years? Question number 2 তে চলে যাই। List 2 points or words from the story that describe the sun. List 2 points or words from the story that describe the sun. Now let's go to the third question. Why were the faces of children pale, within inverted commas, at the end of the story? Why were the faces of children pale at the end of the story? এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। বেশ,
এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমরা বাড়িতে প্রস্তুতি শুরু করে দাও এবং অ্যাসাইনমেন্টগুলো প্রিপেয়ার করো, পরের ক্লাসে নিশ্চয়ই সেই অ্যাসাইনমেন্টগুলো শিক্ষকেরা দেখে নেবেন। প্রথমার্ধে তো ক্লাস 9 নিয়ে আলোচনা করছিলাম, যেখানে লিটারেচারকে ব্যবহার করা হয় একটা মাধ্যম হিসাবে ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য, কিন্তু যেই মুহূর্তে ক্লাস 12-এ আমরা আসছি, লিটারেচার একটা ভাস্ট লাইক আ সি, সেখানে মানে যাবতীয় সাহিত্য রস থেকে শুরু করে আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম, মানে বিশদে ছাত্রছাত্রীরা সেটা জানার সুযোগ পায়। প্লিজ স্যার। আচ্ছা, ক্লাস 9-10 অর্থাৎ মাধ্যমিক লেভেল অবধি মূলত লিটারেচারকে ইউজ করা হয় টু টিচ ল্যাঙ্গুয়েজ, কিন্তু 11-12 হচ্ছে মানে হায়ার সেকেন্ডারি হচ্ছে আ গেটওয়ে টু হায়ার এডুকেশন। ন্যাচারালি ইউ উইল ফাইন্ড ইয়ার দ্য টেস্ট অফ লিটারেচার ইটসেলফ। যেরকম আমরা এই যে কবিতাটা যেটা আমরা পড়তে যাচ্ছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, উইল ফাইন্ড হিয়ার দ্য পার্টিকুলার আসপেক্ট of war. Normally, war was glorified in the 19th century, but gradually the war, with the emergence of the war poets like Siegfried Sassoon, Rupert Brooke, Wilfred Owen, we have come to realize that war is not merely heroism or chivalric activity, rather it involves a great loss of life, specifically of the young soldiers. And here in this particular poem we find that the young soldier is found lying on the green valley, but he is asleep. That means he is not having his normal sleep, but he is eternally asleep. ইটারনালি আসলিপ মানে একেবারে চিরঘুমের দেশে চলে যাওয়া একদম। বলে। আচ্ছা স্যার, এবার আমি প্রথম প্রশ্ন নিয়ে নিই। অয়ন্তন বসাক, গঙ্গারামপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন, স্যার, what is the central idea of the poem Asleep in the Valley? What is the central idea of the poem Asleep in the Valley? Sir. এটা হচ্ছে the futility of war. That means war can help one to get nothing. The warmongers are always there to get something out of war, but the common people, specifically the young soldiers, they are bound to sacrifice their life for the sake of their motherland. Now, this is particularly an issue which is related, rather which was related to the 19th century glorification. In the post-World War phase, it was completely shattered, and people have come to realize that no, this is a mere, I should say, the warmongers, they want to have the war so that they can have something, they can earn something. On the contrary, the young soldiers, they are bound to face the consequence, and they are going to sacrifice their life for the sake of their motherland. Achha. And naturally, the entire thing has been topsy-turvy. বেশ, আমি এবার দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছে অভিপ্সা সরকার, দেশবন্ধু বালিকা বিদ্যালয়, পশ্চিম বর্ধমান থেকে। তার প্রশ্ন, describe Asleep in the Valley as an anti-war poem. Describe Asleep in the Valley as an anti-war poem. বেদান্ত স্যার। আচ্ছা, কিছুক্ষণ আগেই যেটা হিমাদ্রিবাবু বললেন যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইট ইজ আগেনস্ট ওয়ার, ইট ইজ নট আ গ্লোরিফিকেশন অফ ওয়ার। তো স্বাভাবিকভাবে আমাদের এখানে কি হচ্ছে, দের ইজ আ ওয়ারিয়ার অ্যান্ড হি ইজ লাইং ইন স্টেট ইন দ্য ভ্যালি, এবং তাকে যেটা হাইলাইট করা হচ্ছে কেন, যে আমাদের প্রথমে যখন আমরা দেখছি, যখন পোয়েমটা শুরু হচ্ছে, তখন যেটা আমরা লক্ষ্য করছি যে ইট ইজ আ পিকচার সেটিং, a beautiful world of nature, sunlight and streaming waters and light and all that. কিন্তু তারপরেই যেটা দেখছি এক একটা ইনসিনুয়েশন রয়েছে, হ্যাঁ, ফেন্ট একটা ইনসিনুয়েশন রয়েছে। প্রথমেই উনি বলছেন যে ওপেন মাউথ, তারপরে কি হচ্ছে পেল, তারপরে কি হচ্ছে দ্য হামিং ইনসেক্টস ক্যানট ডিস্টার্ব হিজ স্লিপ। এই যে ব্যাপারগুলো, দিজ আর ফেন্ট ইনসিনুয়েশনস দ্যাট টেল আস দ্যাট something is wrong. And the last line, the climactic line, tells us the whole story. That is, the warrior is dead. He has fallen to the bullets on the battlefield. স্যার, যখন এই যে অ্যান্টি ওয়ার পোয়েম এবং আমার মনে হয় ইংরেজি সাহিত্যে এরকম প্রচুর আছে যে অ্যান্টি ওয়ার লেখা, মানে আমার নিজেরই পড়ার বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে আমরা জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেখানে ওয়ারকে কিভাবে মকারি হিসাবে লেখক প্রেজেন্ট করেছেন সেটা আমরা দেখতে পাই। ইনফ্যাক্ট আপনি আওয়েনের কথা বলছিলেন, যেখানে দুজন সোলজার তাদের পরিচয় হচ্ছে হেলে গিয়ে এবং একজন বলছে আই অ্যাম দ্য ফ্রেন্ড ইউ কিলড মাই এনিমি। রাইট রাইট। এরকম স্যার একাধিক আমরা লেখার তো দৃষ্টান্ত পাই।
অবশ্যই। একেবারে বেশ, আমি এবারে পরের প্রশ্ন নিয়ে চলে যাব সরাসরি শ্যামল স্যারের কাছে। পরের প্রশ্ন শুভ্রনীল কর নরেন্দ্রনাথ হাই স্কুল দক্ষিণ 24 পরগনা থেকে প্রশ্ন পাঠিয়েছে। ইন দ্য সাইড দেয়ার আর 2 রেড হোলস। প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইন দ্য সাইড দেয়ার আর 2 রেড হোলস, হোয়াট ডু দ্য 2 রেড হোলস ডিপিক্ট? কিন্তু আমরা সম্ভবত যোগাযোগ আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কবিতার একেবারে শেষ লাইন আমি হিমাদ্রি স্যারের কাছে উত্তর নিতে চাইবো। হোয়াট ডু দ্য 2 রেড হোলস ডিপিক্ট? The 2 red holes depict the bullet wounds. That means that the young soldier was bound to have bullet wounds on the side of his body, and naturally it was almost clear that he is under an eternal sleep. We have come to realize it. That means at the very final stage of the poem, we have come to realize that the soldier is no more. Previously, as Vedanta has already suggested, that there are insinuations. The humming insects do not disturb him, or he is pale, open mouth. Yet, at the very last line, we find that the soldier is in eternal sleep. That means it's not possible to revive life in him again. বেশ, এবার আমরা পরের প্রশ্নে চলে আসি। পিয়ালি সাহা হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় উত্তর 24 পরগনা থেকে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন, ব্রিফলি অ্যানালাইজ দ্য ইউজ অফ ইমেজেস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ব্রিফলি অ্যানালাইজ দ্য ইউজ অফ ইমেজেস ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। বেদান্ত প্রথমে আমি মানে বোর্ডের যে লেখা আছে সেগুলো আমি হাইলাইট করতে চাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনি বোর্ডে এখানে, হ্যাঁ, এখানে পরিষ্কার লেখা রয়েছে দ্য ইউজ অফ ইমেজেস। এটা কিন্তু একটা খুব ভাইটাল কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ, এই পোয়েমে। ব্যাপারটা হচ্ছে প্রথমেই যেটা লেখা রয়েছে, গ্রিন ভ্যালি দ্যাট ইজ সাইন অফ গ্রোথ, গ্রোথ, প্রসপারিটি, হ্যাঁ, এবং লাইফ, লাইফের প্রতীক। এবং রেড হোলস কি হচ্ছে, যেটা বুলেট উন্ডস, যেটা হিমাদেব বললেন, সেটা হচ্ছে পেন অ্যান্ড ডেথ। মানে ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যখন সে গুলি খেয়ে মারা যায়, যখন অন ব্যাটল ফিল্ডে, তার যে যন্ত্রণা, তার যে কষ্টটা, সেখানে এই রেড হোলসের মধ্যে সেটা ফুটে উঠছে। এবং এখানে স্যার কালারকে তো ভীষণ সুন্দর অবশ্যই, অবশ্যই, গ্রিন এন্ড আই রেড। কাম টু ইট, আই কাম টু ইট। এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা মানে কালার সিম্বলিজম ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ দ্য ভ্যালি ইজ গ্রিন, ভ্যালি ইজ গ্রিন হ্যাঁ, and the red holes. Red holes. There are red holes on the body, on the person of the dead soldier. Yet মাঝখানে একটু আগে বেদান্তের সঙ্গে আলোচনা হচ্ছিল যে পারহ্যাপস দ্য ডেড বডি হ্যাজ বিকাম ব্লু। হ্যাঁ, ব্লু ইজ আনাদার কালার, যেটা হচ্ছে ওখানে The paleness, the paleness. হ্যাঁ, আচ্ছা। যে পেলনেস, যেটা লাইফলেস বডি, ইট টার্নস ব্লু আফটার ডেথ। হ্যাঁ, ইট হ্যাজ বিন লাইং ফর আওয়ার্স টুগেদার, মানে আনঅ্যাটেন্ডেড, only nature attends to him. এবং স্যার আপনি যে লাইনটার কথা উল্লেখ করছেন, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, এই যে আপনি গ্রিন মানে লাইফের সঙ্গে রিলেটেড বলছিলেন, দেখুন ওয়ার্ম গ্রিন সানসোকড বেড প্রত্যেকটা কিন্তু লাইফের সঙ্গে রিলেটেড, কিন্তু শুরুই হচ্ছে পেল দিয়ে, পেল দিয়ে ডেথকে সিগনিফাই করছে। ব্যাপারটা হচ্ছে জাক্সটাপোজিশন অফ অপোজিটস, লাইফ অ্যান্ড ডেথ। আচ্ছা, এবং এখানে যেটা বলছে, যে এটা ওয়ার্ম, যেটা বলছে যে অ্যাকচুয়ালি এখানে নেচার ইজ অ্যাক্টিং অ্যাজ এ কমফর্টার। নেচার কিন্তু তাকে সান্ত্বনা দিচ্ছে, নেচার তাকে সাপোর্ট করছে। কিন্তু যেটা হচ্ছে যে মানে এখানে নেচারকে গ্লোরিফাই করা হচ্ছে, আর মানুষ যে ওয়ারমঙ্গার্সদের, ঠিক, তাদের কিন্তু স্যাটিরাইজ করা হচ্ছে। স্যার আপনার এইটা বোধহয় এখনো সম্পূর্ণ হয়নি, আমি একটু স্যার আপনাকে বিরত করছি। একজন পড়ুয়া প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোনে রয়েছে, শাগনিক সেন। হ্যাঁ শাগনিক, বলো তোমার প্রশ্ন। Comment on the role of nature is robots asleep in the valley. আচ্ছা, কমেন্ট অন দ্য রোল অফ নেচার। আমি বেদান্ত ওটাই বলছিল, স্যার কি সেটাই ডেসক্রাইব করছিলেন? তাহলে এই যে প্রশ্নের উত্তর যেটা স্যার বলছিলেন, তার সঙ্গে শাগনিক তোমার প্রশ্নটা সম্পর্কযুক্ত। তুমি দেখো স্যার ব্যাখ্যা করছেন, প্লিজ স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেকেন্ডটাই বলেনি, আমি তারপরে যাচ্ছি। ব্রাইট দ্যাট ইজ রিলেটেড টু হ্যাপিনেস, মানে যে সানলিট ডে আর কি, সেটা হচ্ছে হ্যাপিনেসের প্রতীক। আর পেল হচ্ছে যেটা পেল বডি আর পেল ফেস অফ দ্য ওয়ারিয়ার, সেটা হচ্ছে স্যাডনেস, মানে হি ইজ ডেড। ইন আদার ওয়ার্ডস, এখানে আর একটা ইন্টারেস্টিং একটা পান রয়েছে, সেটা হচ্ছে এই যে স্লিপের ব্যাপারটা যেটা বলতে চাইছি। স্লিপ মানে হচ্ছে ইট ইজ ইউজড ইন টু সেন্সেস। একটা যে স্লিপ মানে ইজ ডেথস ব্রাদার, যেটা শেলি বলছেন একটা জায়গায়। আচ্ছা, তার মানে যে স্লিপ মানে হচ্ছে টেম্পোরারি স্লিপ আফটার দ্য ডেজ রেস্ট, আর আরেকটা হচ্ছে ইট মিনস ডেথ, পার্মানেন্ট স্লিপ। সেজন্য কি স্যার সচেতনভাবে অ্যাসলিপ কথাটা ব্যবহার? অবশ্যই ইউজ করা হয়েছে এখানে, যে দের ইজ আ পান, মানে একটা জোর রয়েছে তার উপর, এটা এমফাসিস রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা অলংকার। ঠিক আছে, 3 চলে যাই। হামিং ইনসেক্টসটা হচ্ছে একমাত্র
active. They are the sign of life in that entire surroundings and just like nature. ঠিক আছে, আর একটা হচ্ছে asleep, যেটা হচ্ছে it is passive, মানে হচ্ছে the warrior is dead. মানে তো from motion to motionless. ফ্রম মোশন টু মোশনলেস ব্যাপারটা কারেক্ট একবারে। তো অ্যাকচুয়ালি এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে যেটা কালারের ব্যাপারটা, যেটা কিছুক্ষণ আগেই হিমাদ্রি বললেন যে কালারটা সিগনিফিকেন্ট, শুরু হচ্ছে গ্রিন দিয়ে, ভার্ডেন্ট সিনারি, তারপর আমরা চলে আসছি দ্য লাইফলেস কপস দ্যাট হ্যাজ টার্ন ব্লু বিকজ নোবডি হ্যাজ অ্যাটেন্ডেড টু দ্য কপস। ঠিক আছে, আর লাস্টলি যেটা হচ্ছে, লাস্ট লাইনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ক্লাইম্যাক্টিক লাইন, যেটা সেটা হচ্ছে রেড হোলস ইন হিজ সাইড, ইন হিজ ফ্ল্যাঙ্কস, যেটা বলছে মানে হি হ্যাজ বিন হিট বাই বুলেটস অন দ্য ব্যাটল ফিল্ড। তার মানে সেটা যে একটা যে ইনিমিক্যাল অ্যাটিটিউড যেটা বিটুইন দ্য টু পার্টিজ, সেই ব্যাপারটা ফুটে উঠছে যে হি হ্যাজ ফলেন আ ভিকটিম টু দ্য এনিমি বুলেটস। এবং সেখানে শাগনিকের উত্তরটা পেয়ে গেল রোল অফ নেচারটা এখানে ঠিক রোল অফ কি নেচার, রোল অফ নেচারটা আমি বলে দিচ্ছি। রোল অফ নেচারটা কি হচ্ছে, এখানে যেটা ফর্নের ব্যাপারটা বলছে, এখানে যেটা উনি বলছেন যে নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, এটা আবদার করছেন, মানে ইট ইজ আ ব্রিলিয়েন্ট ইনস্ট্যান্স অফ আইরনি। এখানে কিন্তু আর একটা বলে রাখি, আয়রনির ব্যাপারটাও কিন্তু ভাইটাল, সেটা আমরা পরের প্রশ্নে যাব। এখানে বলছে পিলো মেড অফ ফার্ন, এটা হচ্ছে নেচার প্রোভাইড করছে। আর একটা যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট, সেটা হচ্ছে অ্যাজ ইফ নেচার অফার্স ট্রিবিউট টু দ্য ওয়ারিয়ার। এবং সব ক্ষেত্রেই দেখছি এই যে ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, দ্য বেড ইজ ওয়ার্ম অ্যান্ড গ্রিন, ইট অফার্স সাপোর্ট টু দ্য ওয়ারিয়ার ইভেন আফটার হিজ ডেথ। স্যার প্রতিটা লাইনে তার মানে প্রতিটা কি যে শব্দের যেরকম নেচার কিন্তু ব্যবহার অলওয়েজ প্রোভাইড করছে কমফর্টটা, একেবারে। মানুষ করছে না। মানুষ করছে না, মানুষ এখানে করছে হচ্ছে না। ইট ইজ আ স্যাটায়ার এগেইনস্ট ম্যানকাইন্ড। মানে আপনারা যেটা বলছেন যে ফিউটিলিটি অফ দ্য ওয়ার নেচার বুঝতে পারছে, কিন্তু যারা ওয়ার মঙ্গার মানুষ তারা সে বুঝতে কথা- পারছে তারা না, বুঝতে তারা পারছে বুঝতে পারছে না। না। আচ্ছা, স্যার, বা বুঝতে চাইছে না। চাইছে না। বেশ, আমি আরেকজন প্রশ্ন নিয়ে ফোন লাইনে রয়েছে, সাহেবা মোল্লা প্রশ্ন নিয়ে ফোনে রয়েছে। বলো সাহেবা, তোমার প্রশ্ন। সাহেবা শোনা যাচ্ছে? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরেকবার যোগাযোগ স্থাপন করতে পেরেছি শ্যামল স্যারের সঙ্গে সম্ভবত। আমি সরাসরি শ্যামল স্যারের কাছে যাব। স্যার, যেটা আলোচনা হচ্ছিল এবং কালারের সুন্দর ব্যবহার, কিভাবে দুটো বিপরীতধর্মী কালারকে কবি এখানে ব্যবহার করেছেন সেই সম্পর্কিত প্রশ্ন ছিল। আমি প্রশ্নটা আরেকবার দেখতে চাইবো। শুভ্রনীল কর, তার প্রশ্ন ছিল নরেন্দ্রনাথ হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা থেকে। তার প্রশ্ন ছিল, স্যার, in the side there are two red holes, what do the two red holes depict? Sir, Shamul sir. The two red holes mentioned in the last line of the poem. Actually, the wounds, bullet wounds. The soldier is lying on the grass amidst the natural beauty, but there are two holes in his body. The spots of fresh blood are still fresh in the wounds. These fatal wounds which the soldier received in the war front are the cause of his brutal death. The red wounds signify the brutality and futility of war. War gives nothing but death. যে এখানে যুদ্ধের যে করালো দিকটা দেখানো হয়েছে, যুদ্ধ কিছুই দিতে পারে না মৃত্যু ছাড়া, সমস্ত কিছুই কেড়ে নেয়, একটা ইয়াং সোলজারদের প্রাণ কেড়ে নেয়, কিছুই দিতে পারে না। এইটাই মেনশন করতে চেয়েছেন কবি, যে যুদ্ধের এগেনস্টে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আমরা একাধিক প্রশ্ন আমাদের সঙ্গে কাছেও রয়েছে এবং স্যার প্রচুর পড়ুয়া ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীর, তাদের প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। স্নেহা দে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া, এই মুহূর্তে তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। বলো স্নেহা, তোমার প্রশ্ন। He smiled without guile. Mention the figure of speech used here. What does the poet want to mean here? আচ্ছা, আরেকবার রিপিট করো। এটা হচ্ছে He অলংকারের কথা smiled বলছে। without guile. Mention the figure of speech used here. What does the poet want to mean here?
হ্যাঁ, the আচ্ছা poet, হ্যাঁ, খুব সম্ভবত স্যার এই লাইনটা, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল উইদাউট গাইল। হ্যাঁ, without এইখানে guile. তো সিমিলি রয়েছে, Simile. লাইক অ্যান ইনফ্যান্ট, লাইক অ্যান Simile, ইনফ্যান্ট right. মানে সিমিলি, ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ, অ্যাজ বা লাইক দিয়ে যখনই কম্প্যারিজন থাকবে তার মানে সেটা সিমিলি, SIMILE। আর হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন, সেখানে হচ্ছে যে দ্য পোয়েট পারহ্যাপস রেফার্স টু দ্য innocence in the dead soldier. Being young and being innocent, he has been asked, rather he has been, he is bound to succumb to death because of the warmongers and because of the war. And that's why here lies the pity, here lies the irony. Here lies the basically the pity of war, that he has no other option but to accept the decree of the warmongers to lay down his life before the enemies by two red holes, by two bullet wounds, so to speak. Therefore, the entire thing centers around the basic idea that the smile is innocent, the soldier is innocent, yet he has to sacrifice his life for the war. এটা আমি একটা জিনিস হ্যাঁ add করব। প্লিজ স্যার। ব্যাপারটা হচ্ছে এই যে ইনোসেন্সের ব্যাপারটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যতক্ষণ সে লড়াই করছে ব্যাটলফিল্ডে, সে তার মধ্যে একটা বিটারনেস কাজ করছে, একটা বিটার ফিলিং। তারপরে কি হচ্ছে, আফটার ডেথ দেয়ার ইজ অ্যান ইনোসেন্স অন দ্য ফেস। এটা কিন্তু মার্ক করার জিনিস। এই যে ইনোসেন্সটা কি হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ চাইল্ড লাইক ইনোসেন্স, Childlike innocence. সেটা একটা দেখবার মতন জিনিস এখানে উনি ইউজ করছেন। একেবারে ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। হ্যাঁ, মানে তাহলে যতক্ষণ সে লড়াই করছে infantile সে কিন্তু innocence। বিটার ফিলিং রয়েছে হ্যাঁ। যে আমি তাকে হত্যা করব, তাকে মারবো, সেই জিনিসটা কিন্তু চলে যাচ্ছে আফটার ডেথ। এবং তাহলে একদম আপনি বলছিলেন, আমি আবারও সেই কথাটা রিপিট করতে চাইবো, আই অ্যাম দ্য এনিমি ইউ কিলড মাই ফ্রেন্ড। হ্যাঁ, অবশ্যই। মানে বন্ধু, কিন্তু সেই ফ্রন্টে গিয়ে আমরাই হচ্ছে একে অপরের আমরাই শত্রু। একে হয়তো অপরের কেউ কাউকে চিনিও না, যেটা চিনিও উইলফ্রেড না, ওয়েন তার সেটাই, সেটাই। মিটিং এ বলছেন। দেখিয়েছেন। আচ্ছা, আরো একজন প্রশ্ন নিয়ে ফোনে রয়েছেন, প্রতীকী বন্দ্যোপাধ্যায় ফোনে রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ প্রতীকী, বলো তোমার প্রশ্ন। Long strands of silver on the bright grass. What is the meaning of this line? আচ্ছা, আরেকবার বলো। লং, স্ট্যান্ডস অফ সিলভার, সেকেন্ড লাইন। আচ্ছা সেকেন্ড লাইন। আচ্ছা, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। তুমি শুনতে থাকো প্রতীতি, কে উত্তর দেবেন স্যার? বলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে যেটা বলছে যে এখানে যেটা ফার্স্ট লাইনটা লক্ষ্য রাখতে হবে, স্মল গ্রিন ভ্যালি, এখানে গ্রিন ভ্যালির কথা বলছে, যেখানে স্বাভাবিকভাবে ঘাস রয়েছে। আর স্ট্রিম মানে কি হচ্ছে, টিপিক্যাল মাউন্টেন স্ট্রিম যেটা বয়ে যাচ্ছে, হ্যাঁ, রিভুলেট যেগুলো বলে, ছোট ছোট নদী যেগুলো বয়ে যায়, এবং সেটা হচ্ছে স্লো স্ট্রিম ফ্লোজ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অ্যালিট্রেশন আছে, Alliteration. অলঙ্কার। Slow যেটা হচ্ছে- stream. হ্যাঁ, স্লো স্ট্রিম ফ্লোজ, পুরো এসটা এস সাউন্ড Sibilantic alliteration. একবারে সিভিলেন্ট। এবং অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, মানে ব্যাপারটা হচ্ছে ইট ইজ আ সানলিট ডে, এবং তারপর কি হচ্ছে, দ্য গ্রাস ইজ ওয়েট অ্যান্ড ইট ইজ দ্য ওয়েট গ্রাস দ্যাট রিফ্লেক্টস দ্য সানলাইট অ্যান্ড ইট অ্যাপিয়ার্স অ্যাজ দো ইট ইজ সিলভারি। বেশ, ঠিক আছে। আমি একাধিক প্রশ্ন এখানে পাচ্ছি স্যার, এবং সেই সমস্ত প্রশ্ন সমস্ত কিছু নেওয়ার আমাদের কাছে সুযোগ এবং সময় কোনোটাই থাকে না। তবু বাছাই কিছু প্রশ্নের উত্তর আপনাদের থেকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। মৌমিতা বসাক আরও এক পড়ুয়া আমাদের সঙ্গে ফোন লাইনে, তার প্রশ্ন নিয়ে রয়েছে। হ্যাঁ বলো তোমার প্রশ্ন। Why does the poet ask nature to keep the soldier warm? মৌমিতা বসাকের প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, so that he may not catch cold, এটা হচ্ছে প্রাইমারিলি। অবশ্যই। মানে যদি আনসারটা ওই 1 নম্বরে আসে তাহলে হচ্ছে এসএকিউতে দিলে তাহলে so that he may not catch cold। সেকেন্ড আরেকটা মানে লেয়ার অফ মিনিং রয়েছে যে ইয়েটা কি লাইনটা, হোয়াই আর নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ। হ্যাঁ, আচ্ছা। আর নেচার, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি টু নেচার। অবশ্যই। নেচার। আর নেচার ঠিক। কিপ হিম ওয়ার্ম, ইটস অ্যান অ্যাপোস্ট্রফি টু নেচার, এটা আরেকটা অলংকার অ্যাপোস্ট্রফি। Address. হ্যাঁ, Address to nature. it's an address to nature, where by this address, by this request, the poet would like to suggest that that nature should play her role to keep the dead soldier warm, but men, out of their cruelty, they are ignorant enough to go for war, and they have hardly any values to keep on, to carry on. On the contrary, they want to kill each other মানে out স্যার of their animosity. একেবারে স্যার, মানে এই প্রতিটা লাইনের কিন্তু সুপারফিশিয়াল মিনিং রয়েছে এবং তার ইনার মিনিং, অ্যালিগরিক্যাল। অ্যালিগরিক্যাল। আপনি স্যার কিছুক্ষণ আগে শুরুতে আয়রনির কথা বলছিলেন, Irony ব্যাপারটা। মানে এই প্রশ্ন আমাদের কাছে এসেছে, হোয়াট ইজ দ্য আয়রনি
that comes out in the poem. হ্যাঁ, আয়রনি ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে হোয়াট ইজ আয়রনি, প্রথমে জানতে হবে যে ইট ইজ জাস্ট দ্য অপোজিট অফ হোয়াট ইজ ইন্টেন্ডেড টু বি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা যেটা এক্সপেক্ট করছি যে দিস মে বি দ্য পসিবল এন্ডিং, কিন্তু সেখানে আমরা সামথিং অপোজিট, সামথিং দ্যাট ইজ আনএক্সপেক্টেড কিছু একটা পাচ্ছি। যেরকম এখানে দুটো লাইন আছে এই পার্টিকুলার পোয়েমে, আর নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, আর তারপরের লাইনটা আছে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। মানে ব্যাপারটা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু আয়রনি লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি আয়রনিটা কীরকম না, উনি যেটা নর্মালি যেটা বলতে চাইছেন ইট ইজ কন্ট্রারি টু হোয়াট হি ইজ সেইং। তো অ্যাকচুয়ালি যে একটা মানুষের ঠান্ডা কখন লাগবে, সে বেঁচে থাকলে তবে তো, সে বেঁচে নেই, হি ইজ নট অ্যালাইভ। সো তার সেখানে মৃত্যুর সঙ্গে তার যাবতীয় অনুভূতিও মারা গেছে। সবকিছু শেষ হয়ে গেছে। এবং হামিং ইনসেক্টস কিভাবে ডিস্টার্ব করবে, তার তো সেন্সেসগুলো নেই, সে তো ডেড। তো সেই জন্য এইটাই তাদের লক্ষ্য রাখতে হবে, যেখানে অনেক কিছু আছে। আর একটা জিনিস আমি বলে রাখবো, অ্যাড করব, সেটা হচ্ছে প্রথম লাইন এবং থার্ড লাইনে স্ট্রিম ওয়ার্ডটা, এই স্ট্রিমটা কিন্তু ইট ইজ আ কন্টিনিউয়াস সোর্স অফ ওয়াটার অ্যান্ড কন্টিনিউয়াস সোর্স অফ লাইট। এইটা কি হচ্ছে, ইট ইজ আ সাইন অফ লাইফ, সাইন অফ লাইফ, রাইট? একদম একদম একদম। ভাইটালিটি, লাইফ এন্ড ভাইটালিটি। We are vitality, এই যে motion, the responses of life versus motion. মোশনের সঙ্গে তো জীবন Motion একবারে, versus হ্যাঁ, motion জড়িয়ে রয়েছে একবারে। সরাসরি। একদম। মানে এই সমস্ত শব্দগুলোর ব্যবহার এবং বারবার প্রকৃতির বিভিন্ন যেগুলো আমাদের চোখে ধরা পড়ে তার ব্যবহার মৃত্যুর সঙ্গে পাশাপাশি যেভাবে কবি তুলে ধরেছেন, অভূতপূর্ব স্যার, একদম। অসাধারণ, Excellent, অসাধারণ। excellent. আপনি স্যার যে লাইনের কথা উল্লেখ করছিলেন, আমি সেই লাইনটার আরেকটু ব্যাখ্যা জানতে, এই প্রশ্ন এসেছিল, হিমাদ্রি স্যার যদি উত্তর দেন, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওয়াই? আচ্ছা, ভাই হচ্ছে এক কথায় উত্তর হচ্ছে বিকজ দ্য সোলজার ইজ নো মোর, হি ইজ ডেড। এটা হচ্ছে এক কথায় আনসারটা, আর মানে এক সেন্টেন্সে আনসার। আর আইরনিটা হচ্ছে যে হামিং ইনসেক্টস offer a sense of motion against which the motionlessness of the soldier has been depicted well enough. একবারে। আর এই গেল সেকেন্ড। থার্ড আরেকটা আসছে যে হামিং ইনসেক্ট একটা সেন্স অফ সাউন্ড, আর এই ইয়াং সোলজার যে মারা গেছে, ওয়ান হু ইজ ডেড, তার একটা টোটাল সেন্স অফ সাইলেন্স, সাইলেন্স সাউন্ড। এটা কিন্তু বাইনারিতে রয়েছে, অপোজিট বাইনারিতে আমরা এটা পাচ্ছি, অপোজিটস আছে। কেমন? আচ্ছা, একই রকমভাবে মানে হামিং ইনসেক্ট সাইলেন্স রেফার্স টু সাউন্ড in contrary to the সাউন্ড ভার্সেস সাইলেন্স, sound versus silence, the silence of the dead soldier. মানে এখানেও কন্ট্রারি সুন্দর Contrary ব্যবহার রয়েছে, ব্যবহার contrary করা হয়েছে। aspects পুরোপুরি বাইরে সারাক্ষণ নেই। রয়েছে। আরো একজন পূর্বা তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোনে রয়েছে, পূজা সরকার। হ্যাঁ, বলো তোমার প্রশ্ন। The word sun is repeatedly used in the poem. Explain the significance of it. তুমি আরেকবার বলো প্রশ্নটা। দ্য ওয়ার্ড The word sun is repeatedly used in the poem. Explain the significance of it. দ্য ওয়ার্ড সান রিপিট সান, হোয়াট টার্ম ইজ রিপিটেড, তাই তো? হোয়াট টার্ম ইজ রিপিটেডলি ইউজড ইন দ্য পোয়েম, তুমি এটা জানতে চাইছো তো? হ্যাঁ, একাধিক টার্মে একাধিক টার্ম তো সেরকম কিছু লক্ষণ নেই। রিপিটেশন কোন টার্মের হচ্ছে, কোন শব্দের রিপিটিশন পাওয়া যাচ্ছে? রেপিটিশন মানে হচ্ছে যেটা, দেখুন অ্যালিট্রেশন একটা তো বললাম, সেটা হচ্ছে একটা অলংকার, হ্যাঁ, কিন্তু এরকম কোনো ওয়ার্ড তো অ্যাজ সাচ কিছু রকম লক্ষ্য করছি না। আচ্ছা, আমি স্যার এখানে আরেকটা বিষয় যদি স্যার আপনারা একটু বলেন, যে মুহূর্তে কবিতাটা শুরুর আগে কবিতা এবং কবির বর্ণনা দেওয়া হচ্ছে, সেখানে সনেটের কথা উল্লেখ করা হচ্ছে, স্যার আপনি যদি একটু সনেট সংক্ষেপে, রানিং আউট অফ টাইম। হ্যাঁ, কেন পেট্রার্ক প্রথম হচ্ছে তিনি আবিষ্কর্তা সনেটের। সনেট মানে হচ্ছে 14 লাইন পোয়েম, এবং সেটা কি জানেন তো বিভিন্ন প্যাটার্ন থাকে। এখানে যেটা আমরা দেখছি এটা হচ্ছে 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ কাপলেট, বাট ইট ডাজ নট হ্যাভ এ পারফেক্ট রাইম স্কিম। আচ্ছা, কারণ রাইম স্কিম থাকতে হবে, রাইম স্কিম কিন্তু এখানে লক্ষণীয় নেই, এটা কিন্তু ইট ইজ মিসিং। কারণ আমরা নর্মালি যেটা দেখি যে কোয়ার্ট্রেন্সের মধ্যে রাইম স্কিম থাকে, এমনকি কনক্লুডিং যে কাপলেট থাকে সেখানেও রাইম স্কিম থাকে, বাট আনফর্চুনেটলি ইট ইজ মিসিং হিয়ার। কিন্তু এর যা অ্যাপিল, এর অ্যাপিলটা অন্য জায়গায়, সিম্বলিজম, আয়রনি, এইগুলোতে অ্যাপিলটা এখানে লুকিয়ে রয়েছে। আচ্ছা, বেশ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, যদি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা তাহলে লিখে নাও তোমরা। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য প্লেস ওয়্যার দ্য সোলজার ইজ অ্যাসলিপ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডেসক্রাইব দ্য ভ্যালি। সেকেন্ড কোয়েশ্চেন, আর নেচার কিপ হিম ওয়ার্ম, হু ইজ হিম, what attitude of the poet towards him is expressed in this line.
প্রথম হচ্ছে হু ইজ হিম, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টুয়ার্ডস হিম ইজ এক্সপ্রেসড ইন দিস লাইন। এটা অলরেডি অবশ্য কিছুটা ডিসকাশন হয়েই গেল এই পয়েন্টটা। আচ্ছা, থার্ড হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এবং আমার মনে হয় স্যার টাইটেলটা নিয়ে আমাদের এই পর্বে বিশদে আলোচনা বিশদে হয়েছে, আলোচনা। সুতরাং অ্যাসাইনমেন্টটা করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বেশ, আমরা আলোচনা এখানে শেষ করছি এবং যেতে যেতে তোমাদের অবশ্যই জানিয়ে রাখবো কাল সকাল 10টায় আলোচনার বিষয় কি থাকছে। কালকে নবম শ্রেণীর ম্যাথামেটিক্স পলিনোমিয়াল আমাদের আলোচনার বিষয়। এরপর দ্বাদশ শ্রেণীতে আলোচনার বিষয় ম্যাথামেটিক্স ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনস। এবং তোমরা জানো যে আলোচনা হয় দুটো পর্যায়ে, 10টা থেকে 11টা এবং 3টে থেকে 4টে। 3টে আজকে আলোচনার বিষয় তোমরা জানো, তাও সুবিধার জন্য আরেকবার জানিয়ে দিই। দশম শ্রেণীতে ইতিহাস নিয়ে আমাদের আলোচনা, রিফর্মস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজারভেশনস। এবং দর্শন, আর্গুমেন্ট অ্যান্ড প্রিপোজিশন। দ্বাদশ শ্রেণীর এই বিষয় নিয়ে দুপুর 3টায় আলোচনা। খুব স্বাভাবিকভাবে তোমরা আলোচনার জন্য কালকে সকাল 10টা এবং কালকে দুপুর 3টে যে বিষয় নিয়ে আলোচনা হবে তার জন্য প্রশ্ন তোমরা যে নাম্বারে পাঠাবে, আমি জানি মুখস্থ হয়ে গেছে, তা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিই। এবং পাঠানোর সময় অবশ্যই নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম, জেলার নাম লিখতে ভুলবে না। পাঠাবে যে নাম্বারে 9748217201। তোমরা ইমেল আইডিতেও পাঠাতে পারো। ইমেল আইডি bsclassroom2020@gmail.com। আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ। আমাদের এই আলোচনা তোমরা জানো যে সোম থেকে শনি চলে, অতএব লকডাউনের মধ্যে পড়াশোনা কিন্তু নিরন্তর চলে যেতে হবে। প্রত্যেকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে যে শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর সব খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দ।